আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার স্কুল আইসি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো রয়েছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আজকের এই অধ্যায়ের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। আজকে এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা হবে তা হলো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুর শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তা আলোচনা করা হবে। এরপর থাকবে উপশক্তি স্তরের ধারণা, অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তর বা অরবিটাল থাকে, সেই অরবিটালগুলো কয়টি ও কি কি এবং সেখানে ইলেকট্রন কিভাবে বিন্যাসিত হবে তা আমরা বিস্তারিত শিখব। এরপর থাকবে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, অর্থাৎ কোনো পরমাণুর শক্তি স্তরের যে অরবিটালগুলো আছে সেখানে কিভাবে ইলেকট্রন বিন্যাসিত হবে তা আমরা বিস্তারিত শিখব। এরপর থাকবে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম, অর্থাৎ কিছু কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে না হয়ে ব্যতিক্রম নিয়মে হয়, তা আমরা বিস্তারিত শিখব। এরপর থাকবে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কি তা উদাহরণ সহ বিস্তারিত আলোচনা। এরপর থাকবে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, অর্থাৎ কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় তার কিছু উদাহরণ। পরিশেষে এই ভিডিওতে আলোচনা করা হবে তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং বিভিন্ন ক্ষেত্রে তার তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহার রয়েছে তা আমরা বিস্তারিত শিখব। তো যাই হোক, আমরা আজকে আলোচনায় যাই যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। বিজ্ঞানী রাদ বোর 1913 সালে তার পরমাণুর মডেলে বলেন প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। এখানে n হচ্ছে প্রধান শক্তি স্তর, n সমান 1 হলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। যে n সমান 1 হলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে। n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর যেখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টি, যেখানে ইলেকট্রন থাকবে 8টি। n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর যেখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 18টি। n সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর হয় যেখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 32টি। অর্থাৎ এই শক্তি স্তর অর্থাৎ n এর মানের উপর ভিত্তি করেই প্রতিটি প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে তা এই বোরের পরমাণু মডেল অনুসারে পাওয়া যায়। এই অনুসারে যে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এটা প্রথম শক্তি স্তরে থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 8টি থাকবে। তবে এই 2n² সূত্রটা কেবলমাত্র 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, অর্থাৎ হাইড্রোজেন মৌল থেকে শুরু করে আর্গন পর্যন্ত এই সূত্রটা প্রযোজ্য। আমি আবারও বলছি, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু থেকে শুরু করে আর্গন, এই মৌলগুলোর ক্ষেত্রে এই 2n² সূত্রটা প্রযোজ্য। কিন্তু এর চেয়ে যখন অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে এই 2n² সূত্র দ্বারা তাদের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায় না। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকবে। এর কারণটা কি? অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো যে এই পটাশিয়াম তার তৃতীয় শক্তি স্তরে যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল হচ্ছে এই 18টি, যেখানে ইলেকট্রন থাকার কথা কয়টি? 18টি, কিন্তু সেখানে ইলেকট্রন 18টি পূর্ণ না করেই চতুর্থ শক্তি স্তরে যাচ্ছে। তার মানে এখানে এই 2n² সূত্র দ্বারা এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায় না। এটা ব্যাখ্যা করতে হলে উপশক্তি স্তর বা অরবিটালের প্রয়োজন হয়। আমরা জানি প্রতিটি প্রধান শক্তি স্তরে আবার কিছু অরবিটাল বা উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই উপশক্তি স্তর এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। অর্থাৎ
এল এর মানটা হলো 0 থেকে শুরু করে কত পর্যন্ত হয়, n-1 পর্যন্ত হয়, এবং এল এর মানের উপর ভিত্তি করে অরবিটালগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এই এল এর মানের উপর ভিত্তি করে এদেরকে কি নামে আখ্যায়িত করা হয়, এস, পি, ডি, এফ নামে আখ্যায়িত করা হয়। এখানে n=1 হলে এল এর মান হয় 0, অরবিটাল পাওয়া যায় একটি, অর্থাৎ 1s, প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল থাকে। n=2 হলে এল এর মান পাওয়া যায় দুইটি, 0 এবং 1, যেখানে অরবিটাল পাওয়া যায় দুইটি, 2s, 2p। n=3 হলে l = 0, 1, 2, অরবিটাল পাওয়া যায় তিনটি, 3s, 3p, 3d। n=4 হলে এল এর মান 0, 1, 2, যেখানে অরবিটাল পাওয়া যায় চারটি, 4s, 4p, 4d, 4f। যদি n এর মান যদি 5 হতো তাহলে এখানে এল এর মান 5টি পাওয়া যেত, অর্থাৎ অরবিটাল হইতে হলো 5টি। যেহেতু এই উপরের 4টি অরবিটালে সবগুলো মোলের ইলেকট্রন বিন্যাস পাওয়া সম্ভব, তাই পরবর্তী অরবিটালগুলোর দেখানো হয়নি। তবে প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 2 × 2l+1 সংখ্যক করে, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আমি যে বিষয়টা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। এই পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বোঝার আগে আমাদেরকে একটি সূত্র মুখস্থ করে রাখতে হবে, সেটা হলো কি, যে এস এস পি এস পি এস, ডি পি এস, ডি পি এস, এফ ডি পি এস, এফ ডি পি এস। এভাবে আমরা প্রথমে বর্ণগুলোকে সাজিয়ে নেব। এরপর আমরা মার্কিং করব। এস এর মান শুরু হবে 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপর আমরা পি এর মান শুরু করব 2 থেকে, 2, 3, 4, 5, 6, 7। এরপর ডি এর মান শুরু হবে 3 থেকে, 3, 4, 5, 6। এফ এর মান শুরু হবে 4 থেকে, 4, 5। এভাবে আমরা অরবিটালগুলো শক্তি ক্রম অনুসারে সাজিয়ে দেব। অর্থাৎ এখানে যে অরবিটালগুলো লেখা হয়েছে সেটা শক্তি ক্রম অনুসারে সাজানো হয়েছে। এভাবে তোমরা একটা পেজে রাফ করে নেবে, তারপরে ইলেকট্রন বিন্যাস করবে, তাহলে তোমাদের আর কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা ভুল হবে না। এখন যে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে সেটি পূর্ণ হবার পর পরবর্তী উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপর পূর্ণ হবার পর পরবর্তী উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। বিষয়টা আমরা উদাহরণ সহকারে একটু দেখি। যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2 আর 3p5। অর্থাৎ
এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 17, এই প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে রয়েছে 7টি। এভাবে শক্তির ক্রমানুসারে ইলেকট্রনগুলো বিন্যাসিত হয়। অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন প্রথমে আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে সেটা পূর্ণ হবার পর পরবর্তী উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আশা করে বুঝতে পেরেছ। এরপর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। এই যে স্বাভাবিক নিয়মে যে ইলেকট্রনগুলো পরমাণুতে বিন্যস্ত হয়, এছাড়া কিছু কিছু মূলের ইলেকট্রন এই স্বাভাবিক নিয়ম না মেনে ব্যতিক্রম নিয়ম প্রদর্শন করে। বিষয়টা কেমন? যে একই উপশক্তি স্তরে পি ও ডি অরবিটালগুলো অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। বিষয়টা কেমন? অর্থাৎ পি অরবিটালগুলো হয় 3টা থাকবে অথবা পি অরবিটালে 6টা থাকবে। ডি অরবিটালে হয় 5টা থাকবে অথবা ডি অরবিটালে 10টা থাকবে। অর্থাৎ এই অরবিটালগুলো যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সে ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। এসো আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যে আমাদের অতি পরিচিত মূল ক্রোমিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 24। ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এর ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 আর 4s2। এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে এই জায়গায় কি ঘটনা। অর্থাৎ এই জায়গাতে, অর্থাৎ এখানে ডি অরবিটালটি অর্ধপূর্ণ অরবিটাল থেকে একটা ইলেকট্রন কম রয়েছে, তাই এই 3d অরবিটাল অর্ধপূর্ণ হয়ে অধিক সুস্থিত হওয়ার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে সে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তখন এই জায়গায় তার দেখা হচ্ছে 3d5 আর 4s1। অর্থাৎ এখানে এই 3d অরবিটালটা অধিক সুস্থিত হবার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে তার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায়। ঠিক অনুরূপ কপার এর ইলেকট্রন বিন্যাসও ব্যতিক্রম দেখায়। কপার যার পারমাণবিক সংখ্যা 19, যদি আমরা এর ইলেকট্রন বিন্যাসটা দেখি, স্বাভাবিক নিয়মে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2p6 3s2 3p6 3d9 4s2। এই জায়গায় তোমরা লক্ষ্য করো যে এর এই 3d অরবিটাল পূর্ণ থেকে একটা ইলেকট্রন কম রয়েছে, তাই সে অধিক সুস্থিত হবার জন্য এই 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে পূর্ণ হয়ে তার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায়। তখন এর ইলেকট্রন বিন্যাসটা দেখা হলো 3d10 আর 4s1। আশা করি তোমরা যে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওইটা বারবার এসএসসি পরীক্ষাতে আসে। তাই তোমরা এই ক্রোমিয়াম, কপার এবং এই সিলভার, আরেকটা মূল হলো সিলভার যার পারমাণবিক সংখ্যা হলো 47, এই 3টা মূলের ইলেকট্রন বিন্যাস বারবার প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষাতে যদি আসে তাহলে সহজে তোমরা উত্তর দিতে পারো। আশা করি যে এই যে আমাদের যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের যে নীতি এবং কিছু মূল যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখা, তা আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। এরপর থাকবে আমাদের
আলোচনা হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, অর্থাৎ যেসব মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা এক কিন্তু ভর ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আমি কি বলেছি? যেসব মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। এসব আমরা প্রথমে, তাহলে আমরা কি আলোচনা করব? প্রথমে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ তাহলে এই আইসোটোপটা হলো, যেমন হাইড্রোজেন পরমাণুতে 3টি আইসোটোপ রয়েছে, হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। যে হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা 1। তারপর ডিউটেরিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 2। এরপর হলো ট্রিটিয়াম, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 3। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এই হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ রয়েছে, হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা আইসোটোপের ক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি যে এখানে প্রত্যেকটা আইসোটোপেরই এই প্রোটন সংখ্যা কিন্তু এক, কিন্তু এর ভর সংখ্যা কিন্তু ভিন্ন। আর ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এর নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন। এখানে এর নিউটন সংখ্যা হলো 0, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2। অর্থাৎ ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা যদি বাদ দিই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাই। তাহলে আমরা সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম? যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন তারা একে অপরের আইসোটোপ। আশা করি আইসোটোপ বুঝতে পেরেছে। এরপর আমাদের থাকবে আইসোবার। আইসোবার কি? দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোবার বলা হয়। আমি আবারও বলি, দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোবার বলে। এসব আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যে 64 কপার আর জিঙ্ক 64-30। অর্থাৎ আমরা দুটি ভিন্ন মৌল নিলাম, একটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29 আর একটা 30। অর্থাৎ কপারের পারমাণবিক সংখ্যা 29 এবং জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30। এখন আমি আগে বলেছি যে দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে কিন্তু আইসোবার হবে। তাহলে কপার এবং জিঙ্ক হচ্ছে দুটি ভিন্ন মৌলের পরমাণু যাদের হলো ভর সংখ্যা এক। ভর সংখ্যা হচ্ছে উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে এটা হলো আমাদের হলো কি সংখ্যা? ভর সংখ্যা। এটা হলো আমাদের ভর সংখ্যা, এটা হলো ভর সংখ্যা। আর এটা হলো কি? এটা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তাহলে আমি হলো বললাম যে যেসব মৌলের, অর্থাৎ আমি বলেছি যে দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোবার বলা হয়। এরপর আমাদের আরেকটা টপিক আছে আইসোটোন। আইসোটোন কি? দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের নিউটন সংখ্যা এক কিন্তু ভর ও প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোন বলা হয়। আমি আবারও বলি, দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের নিউটন সংখ্যা এক কিন্তু ভর ও প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের
আইসোটোন বলা হয়। যেমন কার্বন 14 আর নাইট্রোজেন 14 এত। এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেন দুটি ভিন্ন মৌল, যাদের এই প্রোটন সংখ্যা ভিন্ন, এখানে আমি উদাহরণটা যে এখানে আমরা অক্সিজেন নিই, দেখো এখানে কার্বন এবং অক্সিজেন দুটি ভিন্ন মৌল, যাদের প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু এদের হলো নিউটন সংখ্যা এক। এদের কি নিউটন সংখ্যা, অর্থাৎ যদি ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায় তাহলে এর নিউটন সংখ্যা 8 পাওয়া যায়, এরও নিউটন সংখ্যা 8 পাওয়া যায়। তার মানে এরা একে অপরের আইসোটোন। তাহলে আমরা আরেকবার সংজ্ঞায়িত করি। আইসোটোপ হচ্ছে কি, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। আইসোবার কি, দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলা হয়। আইসোটোন, দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যাদের নিউটন সংখ্যা এক কিন্তু ভর ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোন বলা হয়। এই বিষয়টা আমরা খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করেছি। তবে এখানে মনে রাখার জন্য যে আইসোটোপে কি সমান থাকবে, ভর আইসোবারে কোনটা সমান থাকবে, আইসোটোনে কি সমান থাকবে, তা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। দেখো এখানে খেয়াল করো, আইসোটোপের নামের শেষে এখানে পি আছে, আইসোটোপের নামের শেষে কি আছে, পি আছে। তার মানে আইসোটোপে কি সমান থাকবে, প্রোটন সংখ্যা সমান থাকবে। তাহলে এখানে আমাদের তিনটা জিনিস, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা আর নিউটন সংখ্যা। যে এই আইসোটোপে হলো লাস্টের বর্ণ আছে প, তার মানে এখানে হলো প্রোটন সংখ্যা হচ্ছে সমান থাকবে আর ভর ও নিউটন সংখ্যা ভিন্ন হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই আইসোটোপ কিন্তু একই মৌলের পরমাণুর মধ্যে সংগঠিত হয়। আইসোবারে কি সমান থাকবে, দেখো আইসোবারের লাস্টের বর্ণ হচ্ছে র, লাস্টের বর্ণ র, তার মানে এখানে হলো ভর সংখ্যা কি থাকবে, সমান হবে আর নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন হবে। তবে এখানে উল্লেখ থাকতে হবে যে এটা অবশ্যই কিন্তু ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে সংগঠিত হবে। আইসোটোনের ক্ষেত্রে দেখো এখানে এর লাস্টের বর্ণ আছে দন্তন্য, অর্থাৎ এখানে কি সমান হবে, এখানে সমান হবে হচ্ছে নিউটন, অর্থাৎ নিউটন সংখ্যা এখানে সমান থাকবে আর ভর ও প্রোটন সংখ্যা ভিন্ন হবে। তবে এখানে মনে রাখতে হবে এটা হলো দুটো ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে ঘটবে, অর্থাৎ আইসোটোপ হয় একই মৌলের পরমাণুর মধ্যে আর আইসোবার ও আইসোটোন হয় দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি এবং তার উদাহরণ এবং একই মৌলের পরমাণুর মধ্যে কোনটা ঘটবে আর ভিন্ন মৌলগুলোর মধ্যে কোনটা হবে তা তোমরা বুঝতে পেরেছ। এরপর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তার আগে জেনে নিই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কি। কোন মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের পারমাণবিক ভরের এত অংশ। এখানে উল্লেখ থাকে যেন এই যে নিচের যে অংশটা আছে, অর্থাৎ একটি কার্বন 12 আইসোটোপের ভর এর একটা মান আছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই জিনিসটা তোমরা মুখস্থ করে রাখবে। এই মানটা হলো বহু নির্বাচনের পরীক্ষার প্রশ্নে আসে। এখন আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম হলে তার আপেক্ষিক পারমাণবিক ভর কত। অর্থাৎ তাহলে অ্যালুমিনিয়ামের যদি আমরা এই অঙ্কটা করতে চাই, সলভ
তাহলে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? এত এর আপেক্ষিক পারমাণবিক ভর এর সূত্রটা কি? তাহলে মোলের একটি পরমাণুর ভর আমাদের কত দেওয়া আছে? মোলের একটি পরমাণুর ভর আমাদের দেওয়া আছে এখানে এইটা, অর্থাৎ হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আর হচ্ছে এই অংশটার মান কত হবে? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি এখানে ভাগ করা যায় তাহলে এর মান আসে 27। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আশা করি বুঝতে পেরেছ। দেখো আরো একটি উদাহরণ, অর্থাৎ আইসোটোপের পার্সেন্টেজ থেকে কিভাবে কোনো মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয় তা একটি উদাহরণ। যে উদাহরণ 2, ক্লোরিনের দুইটি আইসোটোপ ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, যাদের শতকরা পরিমাণ 75 এবং 25% হলে ক্লোরিন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এসব আমরা এই অঙ্কটা আমরা সলভ করি। ক্লোরিন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে আমরা কি করব? প্রথমে প্রত্যেকটা মোলের পারমাণবিক প্রত্যেকটা আইসোটোপের ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করব। 35 গুণন 75, এভাবে একটা হবার পর যোগ করব। তারপর দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে 37, যার পার্সেন্টেজ হচ্ছে 25। এখন এই ভরকে আমরা 25 দিয়ে গুণ করব। ভর গুণন 25 আর টোটাল ভাগ করব 100 দিয়ে, তাহলে মান আসবে হলো 35.5। অর্থাৎ আমরা যতগুলো আইসোটোপ থাকবে ওই আইসোটোপগুলোর প্রত্যেকটা আইসোটোপের ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ হবার পর প্রত্যেকটা আইসোটোপ যোগ করবে এবং ভাগ করবে 100 দিয়ে, তাহলে আমরা মোলের কি পেয়ে যাব? এই আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। আশা করি বুঝতে পেরেছ। কোনো মোলের আপেক্ষিক পারমাণবিক ভর এবং দুইটি আইসোটোপ দেওয়া থাকলে ওই আইসোটোপগুলোর শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখব। এসব আমি একটি উদাহরণ লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে কপারের দুইটি আইসোটোপ আছে, একটা কপার 63 আর একটা কপার 65। এই কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 হলে আইসোটোপ দুটির শতকরা পরিমাণ কত? এইটা হলো কিভাবে করতে হবে। দেখো, প্রথমে আমরা আইসোটোপের অর্থাৎ প্রথম আইসোটোপের হচ্ছে কপার 63 আইসোটোপের শতকরা পরিমাণ x% ধরে নিচ্ছি, আর 65 কপার আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে 100 - x ধরা হয়েছে। এরপর আমরা কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এত, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাই হলো 75%। যেহেতু x ছিল হচ্ছে কপার 63 শতকরা পরিমাণ, তাই এর পার্সেন্টেজ হচ্ছে 75% এবং 65 কপার আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে 25%। এভাবে আমরা হলো তিনটা উপায়ে কোনো মোলের হলো আপেক্ষিক পারমাণবিক ভর সহজে নির্ণয় করতে পারি, তা তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের আলোচনার বিষয় হবে যে তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং তার ব্যবহার। তার আগে আমরা জেনে নিই যে তেজস্ক্রিয় আইসোটোপটা কি। কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা বিটা গামা রশ্মি নির্গত করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। গবেষণা করে দেখা গেছে যে প্রায় 3000-এরও অধিক আইসোটোপের সন্ধান পাওয়া গেছে এবং এই তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে তার বয়স নির্ধারণ করতে এই আইসোটোপ ব্যবহার করা হয়। এসব আমরা এর কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। প্রথমে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের
ভূমিকা। এখানে রোগ নির্ণয় করতে এবং রোগ নিরাময় করতে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগ নির্ণয় করতে হলো আমরা টেকনিশিয়ান 99M আইসোটোপটা ব্যবহার করি, অর্থাৎ যে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে রোগাক্রান্ত স্থানে ছবি তোলা সম্ভব। এই পদ্ধতির জন্য টেকনিশিয়ান 99M ইনজেকশনের মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ করানো হয়, সেখান থেকে গামা রশ্মি নির্গত হয়। এই গামা রশ্মি চিহ্নিত করার জন্য বাইরে থেকে একটি ক্যামেরা সেট করে সেখান থেকে ছবি তোলা সম্ভব। এই টেকনিশিয়ান 99M আইসোটোপ এর লাইফ টাইম হলো 6 ঘন্টা। এই অল্প সময়ে তেজস্ক্রিয়তা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই কারণে অনেকটা ব্যবহার নিরাপদ। অর্থাৎ এই টেকনিশিয়ান 99M আইসোটোপ থেকে যে গামা রশ্মি নির্গত হয়, এই গামা রশ্মিটাই মূলত হলো প্রতিচ্ছবি তৈরি করতে সাহায্য করে। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। তার মধ্যে হলো কোবাল্ট 60 নামক যে আইসোটোপ রয়েছে, এটি ক্যান্সারের কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। এরপর ফসফেট 32, এই আইসোটোপটা যে রক্তের যে লিউকেমিয়া রোগ আছে, এই রক্তের লিউকেমিয়া রোগ নির্ণয়কে ব্যবহার করা হয়। এরপর আয়োডিন 131, যা থাইরয়েড গ্রন্থিতে যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন সেখান থেকে গামা রশ্মি নির্গত হয়। এই গামা রশ্মির মাধ্যমে এখানে এই আয়োডিন 131 ক্যান্সার কোষকে ধ্বংস করে। প্লুটোনিয়াম 238, যা হার্টের পেসমেকার বসাতে ব্যবহার করা হয়। এছাড়াও হাড়ের ব্যথা চিকিৎসায় সামারিয়াম 153, স্ট্রনশিয়াম 89 আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আর বিভিন্ন ক্যান্সার কোষ ধ্বংস করতে বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়, যার মধ্যে হলো সিজিয়াম 131, ইরিডিয়াম 192, আয়োডিন 125, প্যালাডিয়াম 103, রুথিনিয়াম 106। এই ধরনের আইসোটোপগুলো ব্যবহার করে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। এভাবে চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দিন দিন বাড়ছে, কারণ এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে নতুন নতুন ফসলের বীজ উদ্ভাবন করা হচ্ছে। ফলে ফসলের মান এবং গুণগত ফলন দুটোই বাড়ছে। এখানে হলে এই ফসফেট 32 নামক আইসোটোপটা ব্যবহার করা হয়। এছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণ করতেও আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়া শাকসবজি ফলকে আক্রমণ করে সেগুলোকে দ্রুত নষ্ট করে ফেলে, সেগুলো সংরক্ষণ করার জন্য এই কোবাল্ট 60 নামক আইসোটোপটা ব্যবহার করা হয়, যার ফলে খুব সহজেই ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। এরপর বিদ্যুৎ উৎপাদন। এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে কোনো উপযুক্ত শক্তি সম্পন্ন ভারী কণা দ্বারা যখন কোনো শক্তিশালী বা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করা হয়, তখন ছোট ছোট নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকে জেনারেটরে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো তোমরা জানো যে বাংলাদেশ সরকার পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এছাড়াও এই আইসোটোপ হচ্ছে ফসিল মমি সহ পৃথিবীর যাবতীয় বস্তুর হচ্ছে বয়স নির্ধারণ করতে বা নির্ণয় করতে আইসোটোপ ব্যবহার করা হয়। সেই আইসোটোপ হচ্ছে কার্বন 14। এই কার্বন 14 আইসোটোপটা ব্যবহার করে ফসিল মমি সহ পৃথিবীর বয়সের নির্ধারণ করা হয়। শুধু তেজস্ক্রিয় আইসোটোপের যে ভালো দিক আছে তা না, এর কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে বা নেতিবাচক প্রভাবও রয়েছে। যেমন তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছো হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া 1986 সালে রাশিয়ায় চেরনোবিল যে পারমাণবিক কেন্দ্র বিস্ফোরিত হয়, সেখানে কিন্তু অনেক প্রাণী মারা যায় এবং এর ধ্বংসলীলা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই তেজস্ক্রিয় আইসোটোপ যেমন একদিকে আমাদের জন্য আশীর্বাদ, আবার অন্যদিকে সর্বনাশ। তোমরা কিন্তু এই যে আজকে যে ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও
এইখান থেকে উপকৃত হতে পারে। এই জন্য প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং